আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার আজকের বিশেষ ফেসবুক লাইভ টক শো অনুষ্ঠানে। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2026। এবছরের প্রতিবর্ধ গিভ টু গেইন, দাও তবেই পাওয়া। যখন আমরা সচেতনতা দিই তখন নিরাপত্তা পাই, যখন আমরা সহযোগিতা দিই আমরা সমতা পাই। আজকের আলোচনার বিষয় সীমান্ত অঞ্চলে মানব পাচার ঝুঁকি কি, বাস্তবতা ও প্রতিরোধে আমাদের করণীয়। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইনরাক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষের জন্য প্রকল্পের আওতায়। সহযোগী সংস্থা হিসাবে রূপান্তর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ জেলায় কাজ করছে। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন 07431089992 এই নম্বরে। একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা আজকের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা কমেন্টস করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সীমান্ত অঞ্চলে মানব পাচার ঝুঁকি কি, বাস্তবতা ও প্রতিরোধে আমাদের করণীয়। আর এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত অতিথিদেরকে। আমরা প্রথমেই অতিথিদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আমাদের সাথে আছেন মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ, নলতা মাধ্যমিক বিদ্যালয়। একই সাথে নলতা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য হিসাবে তিনি কাজ করছেন। আরো আছেন আমার পাশে লুইস রানা গাইন, নির্বাহী পরিচালক, হেড ও জেলা সিটিএন সদস্য। আছেন কনক চন্দ্র মন্ডল, জেলা সিটিআইপি সদস্য। আর আছেন শেখ আহসান হাবিব, ভয়েস অফ টাইগার, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সংবাদ। আছেন একজন ভিকটিম যিনি মানব পাচারের শিকার হয়েছেন তিনি। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি রেডিও নলতার স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। আমি প্রথমেই প্রশ্ন করতে চাই আমাদের শ্রদ্ধেয় স্যার মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ, নলতা মাধ্যমিক বিদ্যালয় এবং একই সাথে নলতা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য হিসাবে কাজ করছেন। তো স্যার, আপনি একদিকে শিক্ষক আর একদিকে আপনি নলতা ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য হিসাবে কাজ করছেন। আপনার নিশ্চয়ই এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং কাজ করতে যে অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার এবং নানা রকম সমস্যা, চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন। তো এই প্রথমেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আজ আন্তর্জাতিক নারী দিবস। তো আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব সম্পর্কে আপনি কি মনে করেন? আমাদের সমাজে নারী দিবস পালনের উদ্দেশ্য কি হওয়া উচিত? একজন শিক্ষক হিসেবে নারী শিক্ষার গুরুত্ব আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জানাই নলতা রেডিওকে, আমন্ত্রিত অতিবৃন্দ এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। আজকের প্রতিবাদের বিষয় আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। আসলে নারী ও কন্যা এরা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। কবি আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলে গেছেন, এ জগতে যত কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। অর্থাৎ একটা গাড়ির চাকা যেমন দুইটা চাকা ছাড়া গাড়ি চলতে চায়, গরুর গাড়ির চাকা চলতে পারে না। নারী এবং পুরুষের উভয়ের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশ অর্ধেক নারী, তাদেরকে পিছনে রেখে আসলে দেশে উন্নয়ন করা সম্ভব নয়। এই জন্যে নারীদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং নারী শিক্ষাকে অবশ্যই এগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে বর্তমান সরকার নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন এবং তাদেরকে প্রভুত্ব সহ সকল ক্ষেত্রে তাদেরকে অগ্রগতি দেওয়া হচ্ছে। এবং আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি নারীরাই আগামী দিনে ভবিষ্যতে কাজ করছে। আমার স্কুলের কথা বলি, যদি দেখা যায় যে স্কুলে ফার্স্ট কারা, একটা কন্যা সন্তান। আমি মনে করি কেন তারা ফার্স্ট হয়েছে, তারা যেমন লেখাপড়ায় ভালো হচ্ছে, তারা নম্বর ভদ্র বেশি হচ্ছে। কারণ হলো, আমি যেটা মনে করছি, বর্তমান সমাজে যেটা বিশেষ করে ফেসবুক এবং অ্যান্ড্রয়েড ফোন, এটা থেকে নারীরা অনেক দূরে থাকার কারণে সম্ভবত
তারা লেখাপড়ায় ভালো করছে। এই অ্যান্ড্রয়েড ফোনটা এমন একটা মাদকের মতো নেশা হয়ে গেছে, বাচ্চারা যারা বিশেষ করে ছেলেরা, এরা হলো এই নেশার উপরে তার বিভিন্ন গেমে আসক্ত হয়ে তার সময়টাকে নষ্ট করছে, যার কারণে নারীরাই কিন্তু এগিয়ে আসছে এবং লেখাপড়ায় করছে। এই জন্য আমি মনে করি যে আগামী দিন নারীরাই যদি তাদেরকে আরো বেশি অগ্রতা দেওয়া যায় শিক্ষার ক্ষেত্রে, এবং তাদেরকে যে মানব পাচারের ক্ষেত্রে যদি আমরা যেটা দেখেছি, আমাদের ক্লাস 9-এর একটা মেয়ে আমরা শুনি কয়েকদিন আগে যে পাচার হয়ে গেছে, কোথায় গেছে, পরে শুনি যে তাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তার লেখাপড়া বন্ধ করে দিয়ে তাকে কি করা হলো, তাকে একটা বিয়ে দিতে হলো। এই হলো আমাদের সমাজের একটা অবস্থা। এদেরকে যদি ইয়ে করতে হয়, আর গার্ডিয়ান লেভেলে বিশেষ করে তাদেরকে সচেতন করতে হবে, অ্যাজ ওয়েল এজ যারা সমাজে সুশীল সমাজ যারা আছে তাদেরকেও অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। তাহলে পরে আমরা এই নারী শিক্ষা বেশি করে উদ্ধার করতে পারো, নারী পাচার উদ্ধার করতে পারো, সাথে সাথে নারী প্রতিরোধ করতে পারবো আমরা আশা করি। ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো একজন শিক্ষক হিসেবে যখন স্কুলে আপনি ক্লাস নিচ্ছেন, একই সাথে আপনি নলতা ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন। তো এই যে ক্লাস নেওয়ার সময় বা স্কুলের অন্য কোনো প্রোগ্রামে এই মানব পাচার বিষয়ে আপনারা কোনো সচেতন করেন কিনা? যেমন একটু আগে বলছিলেন যে ক্লাস 9-এর একটা মেয়ে পাচারের সম্মুখীন হচ্ছে, এরকম অসংখ্য অহরহ স্কুল পর্যায়ে এই মেয়েদেরকে বিশেষ করে টার্গেট করা হয়, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গায় কি সচেতনতামূলক কোনো বার্তা বা অনুষ্ঠান করেন কিনা? ধন্যবাদ। আমি বলতে ভুলে গেছি, আমাদের স্কুল লেভেলে আমরা সপ্তাহে অন্তত সপ্তাহে না হলেও 2 সপ্তাহ পরে এদের নিয়ে আমরা প্রোগ্রাম করি, বিশেষ করে মানব পাচার সম্পর্কে, এবং যাদেরকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে পাচার হয় সেই হিসেবে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম আছে আমার কাছে, সেটা আমরা দেখানো সক্ষম হই এবং দেখাই, যাতে করে তারা কিভাবে যে পাচার হচ্ছে এই ডকুমেন্টারি ফিল্ম দেখে অনেকটা অ্যাওয়ারনেস তৈরি হয়। এবং আপনাকে বলতে ভুলে গেছি, আমাদের নলতা ইউনিয়ন পর্যায়ে যে ডিজিটাল কর্নার আছে, সেখানে যারা বিদেশে যাচ্ছে তাদের নিয়ে আমরা ওখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি, তাদেরকে আইডি করার ব্যবস্থা করি, এবং আমরা সপ্তাহে 15 জন তাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস করার চেষ্টা করি। ধন্যবাদ স্যার। স্যার অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। তো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে যাদেরকে টার্গেট করা হয় মানব পাচারের শিকার, এখানে এই যে বিশেষ করে কি এখানে আর্থিক এটা কি বেশি গরিব যারা একটু অসহায় তাদেরকেই এই প্রলোভনটা দেখানো হয়? সবচেয়ে বড় কথা হলো এই যারা টার্গেট হয়, এটা যাদেরকে পাচার করা হয়, এরা সবচেয়ে নিকটাত্মীয় পাচার করে, নিকট আত্মীয়দের মাধ্যমে, এবং হয়তো বা দূর সম্পর্কের মামা, দূর সম্পর্কের চাচা, এরা এমন ভাবে এই অর্থের প্রলোভনটা দেখায় যে তোমাদের পারিবারিক অর্থটা খুব খারাপ, আর্থিক অবস্থা খারাপ, তুমি যদি একটা ভালো চাকরি পাও, অথবা গার্মেন্টসে চাকরি দেবো, অথবা তোমাকে নিয়ে ওই যে বিদেশে মডেল তৈরি করবো, এরকম বিভিন্ন রকম অফার দেওয়ার কারণে তারা এই যখন অফারটা গ্রহণ করে, এক পর্যায়ে তাকে নিয়ে এটা পাচার করা হয়। আমরা যেটা দেখেছি, খুব নিকটাত্মীয়, বিশেষ করে তার চাচা, খালু, তার খালা, দূর সম্পর্কে খালাও এই কাজটা করে থাকে। ধন্যবাদ স্যার। আমি আবারও যাব আপনার কাছে। তো আমি এবার লুইস রানাগাই, নির্বাহী পরিচালক, হেড ও জেলা সিটিএন সদস্য। আপনি তো মানব পাচারের নিয়ে কাজ করেন, তো মানব পাচার প্রতিরোধে আসলে সরকারি বেসরকারি সমন্বয় কতটা কার্যকর বলে আপনি মনে করেন? সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সরকারি বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে সেটা যদি বলি, বিজিবি, পুলিশ, বিভিন্ন আইন শৃঙ্খলা এজেন্সি রয়েছে যারা এই কাজটি করছে, সেই সঙ্গে মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর, এবং সাথে রয়েছে উন্নয়ন সহযোগী বেসরকারি সংস্থাসমূহ, সবাই মিলে এই কাজটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও চলবে এভাবে। কিন্তু কতটা কার্যকর এটা একটা প্রশ্ন, এটা আপেক্ষিক। যেমন আমি মনে করি যে সরকারি যে উইংসগুলো আছে, যেমন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত একটা হেল্প ডেস্ক রয়েছে মানব পাচার প্রতিরোধে, এবং যারা ভিকটিম কিংবা যারা উদ্ধার হয় সবারই তথ্য
ইউনিয়ন পরিষদ পর্যন্ত পাওয়া যায়। এবং এই যে একটা গ্যাপ রয়েছে আমার দৃষ্টিতে, যে ডাটা আদান প্রদান অর্থাৎ তথ্যের আদান প্রদানের যে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা পূরণ হলে অনেকটাই কার্যকর হবে বলে আমার মনে হচ্ছে। অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বললেন। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে নারী ও শিশুদের ক্ষেত্রে মানব পাচারের ঝুঁকিটা এত বেশি কেন দেখা যায়? এটা আপনি কাজ করতে যে কি মনে হয় আপনার? আমরা জানি যে আমাদের দেশের পরিবারগুলো অত্যন্ত অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে দিয়ে ছিল, এবং যারা যুবক যুবতী রয়েছে তারা অনেক সময় যে কাজের সন্ধানে, বেকারত্বের কারণে কাজের সন্ধানে এবং প্রলোভনে স্বপ্ন দেখে যে আমরা যদি বাইরে গিয়ে একটু সুযোগ পাই, যাওয়ার সুযোগ পাই এবং সেই সঙ্গে ভালো ইনকাম করতে পারি, তাহলে আমাদের পরিবারটা একটু ভালো থাকবে এবং একটু সচ্ছলতা আসবে। তারই ধারাবাহিকতায় আমাদের এই যুবক যুবতীরা, কন্যা শিশুরা, কন্যা সন্তানরা প্রলুব্ধ হয়ে তাদের নিকটাত্মীয় হোক কিংবা ফেসবুকের মধ্যে হোক, অনলাইনের মধ্যে হোক, বিভিন্নভাবে এই চক্রের সাথে তারা যুক্ত হয় এবং একটা সময় তারা পাচারের শিকার হয়। ধন্যবাদ আপনাকে। আবারও যাব আপনার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে বিশেষ টক শো আলোচনা অনুষ্ঠান। আর আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইন্ড্রাক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী পুরুষের জন্য প্রকল্পের আওতায়। প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে রূপান্তর, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ সহ জেলার মাঠ পর্যায়ে কাজ করছে। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন রেডিও নলতা 99.2 FM টিউন করে। একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ওয়েবসাইট www.radionalta.com থেকে সরাসরি দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি শুনতে পাচ্ছেন। একই সাথে রেডিও গার্ডেন থেকেও কিন্তু আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন এবং রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, মানব পাচার নিয়ে, তো এই বিষয়ে আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সম্মানিত অতিথিদের কাছে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। একই সাথে রেডিও নলতার SMS এর মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। রেডিও নলতার SMS এর প্যানেলের নাম্বারটি বলেছি 07431089992 এই নাম্বারে SMS করে অথবা ফোন করে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন। আপনার SMS করতে হলে আপনার মোবাইল ফোনের রাইট মেসেজ অপশনে যেয়ে লিখুন আর স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 07431089992 এই নাম্বারে। তো আমি এবারে প্রশ্ন করতে চাই, আমাদের সাথে আছেন সাংবাদিক শেখ আহসান হাবিব ভাই। আপনারা তো আসলে মাঠ পর্যায়ে কাজ করেন এবং আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন হন এবং অভিজ্ঞতাও রয়েছে। এ বিষয়ে আমি প্রথমেই যদি আপনার কাছে জানতে চাই যে সীমান্ত এলাকায় মানব পাচারের প্রধান কারণগুলো কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং উইন্ডোক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আজকের এই রূপান্তর যে প্রোগ্রাম, যেটা সাতক্ষীরা, খুলনা এবং যশোর, ঝিনাইদহ, যেটা মাঠ পর্যায়ে কাজ করে আসছে, এবং আজকে ধন্যবাদ রেডিও নলতা এফএমকে, এছাড়া আয়োজক কমিটিকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু সীমান্ত অঞ্চলে মানব পাচার প্রতিরোধে করণীয় এবং প্রতিরোধের কারণগুলো আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করতে যে দেখতে পেয়েছি, সীমান্ত অঞ্চলে চরম দারিদ্রতা এবং বেকারত্ব এবং উন্নত জীবনের আশার প্রলোভনে পড়ে মানুষ অবৈধ পথে যাওয়ার চেষ্টাকালে পাচারের শিকার হয়ে থাকে এবং হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের সীমান্তবর্তী অঞ্চলে একটি দুর্বল সীমান্ত ব্যবস্থাপনা এবং নজরদারির একটা অভাব লক্ষ্য করা যায়, যেটার সুযোগ নিয়ে সহজেই পাচারকারীরা ভুক্তভোগীদের দেশের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এবং তৃতীয়ত,
মানুষের জন্য, স্থানীয় মানুষের মধ্যে কাজের একটা মিথ্যা প্রলোভন ও পাচার সম্পর্কে একটা অসচেতনতা কাজ করে, যেটার প্রভাবে এই মানব প্রচার দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। এবং জাতীয় ও আঞ্চলিক ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু সংঘাতপূর্ণ এবং কিছু উদ্বিগ্নপূর্ণ খবর শুনতে পাই, যেটার থেকে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ার জন্য পাচারের শিকার হয়ে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার দুর্নীতির কারণে এবং গাফিলতির কারণে নারী ও শিশুদের প্রতি কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার কারণে এরকম কাজ হচ্ছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। তো এই ক্ষেত্রে প্রতিরোধের জন্য করণীয় হিসেবে আমি পরামর্শ যেটা আমার জানা, সেটা হচ্ছে যৌথ বাহিনীর টহল বৃদ্ধি, এক্ষেত্রে জবাবদিহিতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার, যেমন ড্রোন, সিসিটিভি, সরকারি ও বেসরকারিভাবে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচার, কর্মশালা ও হটলাইন নাম্বার চালু, সীমান্ত এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি করা, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুযায়ী পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এটা নিশ্চিত করা, পাচার হওয়া ভুক্তভোগীদের উদ্ধারপূর্বক আইনি সহায়তা, কর্মসংস্থান ও নিরাপদ আবাসস্থল নিশ্চিতকরণ, প্রতিবেশী দেশগুলোর সাথে তথ্য আদান প্রদান ও যৌথ অভিযান পরিচালনা করা। তো আপাতত দৃষ্টিতে এটা আমার কাছে প্রতিমান হয়েছে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা দেখছেন রেডিও নলতার বিশেষ আলোচনা অনুষ্ঠান, দেখছেন সীমান্তে মানব পাচার নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব পাচার। তো আজকে আমরা আলোচনা করছি মূলত আসলে সীমান্ত অঞ্চলে মানব পাচার ঝুঁকি কি, বাস্তবতা ও প্রতিরোধে আমাদের করণীয় কি, এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথিরা আছেন। আমরা অতিথিদের সাথে কথা বলছি, একই সাথে আমাদের সাথে একজন ভিকটিম আছেন যিনি মানব পাচারের শিকার হয়েছেন। তো আমরা প্রথমেই ওনার সাথে এবার একটু কথা বলে নেই যে কিভাবে আপনি প্রতারণার শিকার হয়েছেন, আপনার জীবনের অভিজ্ঞতার কথাটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি সাতক্ষীরা সদর থেকে আসছি। আমি একজন সার্ভাইভাল লিডার। সবাইকে, উপস্থিত বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ আমার এমন বিশেষ দিনে আসার আয়োজন আর কি ডাকার জন্য। তো আমি প্রথমে আর কি আমার হাজবেন্ড 2020 সালে মারা যায়। যাওয়ার পরে আমি দর্জির কাজ হাতের কাজ করতাম বাসায়। তো আমার পাশের বাড়ি একটা আপু আর কি বলছিল যে তুমি তো হাতের কাজ জানো, তো তোমার জন্য একটা আমি কাজের ব্যবস্থা করতে পারি। তোমার হাজবেন্ড যেহেতু নাই, তোমার বাচ্চাটা মানুষ করতে হবে। তো তখন আমার আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি বাসায় কথা বলে দেখি। তো আমরা তো অনেক গরিব, হতদরিদ্র আর কি। তো সেই ক্ষেত্রে আমি তখন যে উদ্যোগ নিই যে আমি আসলে নিজের জীবন মান পরিবর্তনের জন্য দেশের বাইরে গেলে আমার বাচ্চাটাও মানুষ হবে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তখন আমি ওনার সাথে যোগাযোগ করি। উনি আমার কাছ থেকে 6,000 টাকা নেন, আমার ইন্ডিয়ায় পাঠান আর কি কাজের। তো এখানে সারা ওখানে যাওয়ার পরে আমার যে স্মার্টফোন সেটা উনি নিয়ে নেয়। তো যখন নিয়ে নেয়, আমার কাছে একটা বাটন ফোন ছিল, ওটা আমি আসলে লুকাই রাখি যে এনাদের ভাব তো ভালো না। তো বাসায় যোগাযোগ আপনি যখন আসলে ওখানে গেলেন, ওদের আচরণটা ভিন্ন ছিল। জি, আমি দেখছি যে আসলে এনাদের যা বলে নিয়ে আসছে, আমার তো সেরকম কোনো কিছু করবেই না। ওনারা বলছে আমার টাকা 20,000 টাকা দেবে মাসে, খাওয়া দাওয়া ভালো, আমি ভালো থাকতে পারবো। তো ওনারা কোনোটাই করছে না, কাজ করছে, খেতে দিচ্ছে না ভালো। সময় যেটুকু 8 ঘন্টা ডিউটি, সেখানে 12 ঘন্টা কি তারও বেশি ডিউটি করাচ্ছে, খাওয়া দাওয়াও দিচ্ছে না। তো এইভাবে আর বিভিন্ন বাজে মন্তব্য তা আমাদের আরো আফারা ছিল ওখানে 10-15 জন। তো আমরা একদিন সিদ্ধান্ত নিই যে আসলে যেভাবে আমাদের এখান থেকে বেরোতে হবে। তো আবু বলছে আচ্ছা ঠিক আছে, আমরা সুযোগ সুবিধা করে অবশ্যই বেরিয়ে যাব। তো ওইখানে একদিনকে পূজার একটা অনুষ্ঠান ছিল। তো ওরা মদ টাইপের বা কোনো নেশা পান করে দরজা দিতে ভুলে যায়। বাট তখন আমরা এখান থেকে পালাতে সক্ষম হই।
ওখান থেকে পালিয়ে আমাদের কাছে যে বাটন ফোনটা ছিল ওইটা আমি বিক্রি করি। বিক্রি করে তারপরে আমি মানে বর্ডার লাইনে যাই। তো ওইখান থেকে একটা ভাইয়ের কাছ থেকে সমস্যা নেই, আপনি বুঝতে পারছি আপনার কষ্টের কথাগুলো আপনি বলছেন, পুরানো স্মৃতিচারণ করছেন। সমস্যা নেই, আমরা আছি আপনার সাথে। তারপরে আমি বাসায় ফোন করি, করার পরে আমার বাসার থেকে আবার টাকা পাঠাই। তারপরে আমি দেশে ফিরি। দেশে ফেরার পরে তার কষ্ট বাড়ে, যে আসলে মানুষ মনে করে যে কি না কি করে আসছে তার ঠিক নাই, এমনটাই হয়। তখন আমার পাশে দাঁড়ায় আশ্বাস প্রকল্পের যে অগ্রগতি সংস্থা, ওনারা দাদারা যায়, বিভিন্ন কাউন্সিলর দেয়, দিয়ে তারপরে আমি এখন নিজে উদ্যোক্তা, নিজে আমার 2টা কর্মচারী আছে বর্তমানে, আমি নিজে কাজ করছি এবং আরো কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো অসংখ্য ধন্যবাদ আশ্বাস প্রকল্পকে এবং সুইজারল্যান্ড দূতাবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমাদের উপস্থিত বিন্দু সবাইকে ধন্যবাদ আসলে আমার এই বিশেষ দিনে এখানে ডাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানব পাচারের শিকার হচ্ছেন আমাদের এক আফা যে কথাগুলো বলছিলেন, তার অভিজ্ঞতার কথা। আসলে যারা পাচার করেন তারা আসলে মানুষকে, বিশেষ করে যারা একটু দারিদ্র, অর্থনৈতিকভাবে অসচ্ছল, তাদেরকেই টার্গেট করে এবং তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদেরকে আসলে পাচার করেন। এবং এই মানুষগুলো সহজ সরলে তাদেরকে কিন্তু বিশ্বাস করে, যেমনটা আফা আজকে বিশ্বাস করে গিয়েছিলেন, কিন্তু সর্বোচ্চ হারিয়ে। এবং সবচেয়ে সমস্যা যেটা হয়, একটা মানুষ যখন মানব পাচারের শিকার হওয়ার পরে যে কোনো পরিস্থিতিতে যখন আবার ফিরে আসেন দেশে, এবং দেশে আসার পরে যখন পরিবারের কাছে আসে, এই পরিবারও তাকে দূরে সরায় দেয়, পরিবারও তাকে নানা রকম অপবাদ দিতে থাকে। কিন্তু এই পরিবারের কিন্তু অর্থনৈতিক অবস্থাটাকে একটু সচ্ছল করার জন্যই কিন্তু নিজের সন্তান, স্বামী সবকিছু ছেড়ে কিন্তু তিনি গিয়েছিলেন যে পরিবারটাকে কিভাবে ভালো রাখা যায়, ভালো থাকতে পারি সেটার জন্য। কিন্তু এই পরিবারও কিন্তু তাদেরকে আসলে সেভাবে মেন্টালি, ফিজিক্যালি আর এক রকম নির্যাতনের শিকার হয় মানব পাচার থেকে আসার পরে। তো আপনারা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন করতে চান, আমাদের সম্মানিত অতিথিদের কাছে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য SMS এর মাধ্যমে, রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং একই সাথে SMS করতে পারেন 01743108992 এই নাম্বারটিতে। আমি এবারে জানতে চাই কনক চন্দ্র মণ্ডল, জেলা সিটি আইপি সদস্য। আপনারা তো মূলত আসলে গ্রামের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। তো আপা যেমনটা বলছিলেন তার বাস্তব অভিজ্ঞতার কথা, তিনি কিভাবে আসলে মানব পাচারের শিকার হয়েছিলেন এবং সেই পরিস্থিতি থেকে আজকে একটা জায়গায় এসেছেন। তো আপনারা গ্রামের সচেতনতা কিভাবে তৈরি করেন? জি, সকলকে ধন্যবাদ। আমি একজন সিটিআইপি সদস্য এবং সক্রিয় কর্মী হিসাবে আমি এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই রেডিও নলতার টকশো অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। এবং পাশাপাশি আমি রূপান্তরের আশ্বাস প্রকল্পকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে আজকের এই টকশো অনুষ্ঠানে এই মানব পাচার সম্পর্কে কিছু বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। তো আমরা আসলে সিটিআইপি এবং সক্রিয় কর্মী হিসাবে আমরা যেমনটা করে থাকি যে মানব পাচার যাতে রোধ করা যায়, এজন্য আমরা কিছু নিজস্ব উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম করে থাকি। যেমন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এই ভাবনা ভেবে আমরা স্কুল ক্যাম্পেইন করি। যেমন এই স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের কিংবা ছাত্রছাত্রীদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি যে এই মানব পাচার এভাবে হয়, আপনারা যারা এই মানব পাচারের কে প্রতিহত করা যায়, সেজন্য আমরা আরো কিছু কার্যক্রম, সচেতনতা কার্যক্রম করে থাকি। যেমন উঠান বৈঠকের মাধ্যমে আমরা এই মানব পাচার সম্পর্কে কিছু সচেতনতা সৃষ্টি করে থাকি। বাড়ি বাড়ি পরিদর্শন করে থাকি, যারা ভিকটিম এবং যারা এই মানব পাচারের শিকার হয় তাদেরকে আমরা বাড়ি বাড়ি যেয়ে পরিদর্শন করি যে তারা কেমন আছে, কি করছে। এছাড়া পাশাপাশি আমরা টি স্টল মিটিং করে থাকি, যে
যারা টি স্টল মিটিং বলতে কি এই চায়ের দোকানে? চায়ের দোকানে বিভিন্ন আলোচনা, যেখানে এই সমাজের বহু মানুষ সেখানে উপস্থিত হয়, মানে প্রান্তিক জনগোষ্ঠী থেকে তারা হচ্ছে সেখানে যায়, এবং সেখানে আমরা এই মানব পাচার সম্পর্কে আমরা আলোচনা করে থাকি, যে মানব যারা এই দেশের মানে গরিব মানুষ, তারা যে সহায় সম্বল বিক্রি করে তারা বিদেশে পাড়ি দেয়। এই বিদেশে পাড়ি দিয়ে তারা এই ভুয়া পাসপোর্ট, ভিসা, এই সমস্ত না জেনে শুনে বুঝে, কর্মসংস্থান না জেনে তারা বিদেশ পাড়ি দেয়। পাড়ি দিতে যেয়ে তারা দালালের শিকার হয়। এই দালালের শিকার হয়ে তারা সর্বস্ব হারিয়ে তারা দেশে ফিরতে পারে না, এমন এক সময় তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা টি স্টল আলোচনা করি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সরকারি বেসরকারি যেমন বিভিন্ন মিটিং, ওয়ার্ড সভা, এসব জায়গাগুলোতে আমরা এই মানব পাচার সম্পর্কে উদ্বুদ্ধ করে থাকি। পাশাপাশি আমরা সার্ভাইভারদের সুরক্ষার জন্য তাদের নিশ্চিত করে ব্র্যাক, রাইট যশোর, অগ্রগতি সংস্থা ও সরকারি বিভিন্ন দপ্তরে তাদের সেবা নিশ্চিত করার জন্য রেফার করি, যেন তারা সহযোগিতার মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। এছাড়া পাশাপাশি আমরা কিছু অ্যাডভোকেসি করে থাকি, যেমন বিভিন্ন পর্যায়ের অ্যাডভোকেসি করে থাকি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা এবং জেলা পর্যায় পর্যন্ত আমরা এই অ্যাডভোকেসি করে থাকি, যেন তারা তাদের জীবনমান, মানে সার্ভাইভার যারা জীবনমান কেমন কি চলছে এ বিষয় নিয়ে তাদের সেবা নিশ্চিত যাতে হয় এবং তারা যেন সেবা সঠিকভাবে পায়, সেজন্য আমরা সরকারি বিভিন্ন সেক্টরে তাদের নিয়ে আলোচনা করে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। কনকচন্দ্র মণ্ডল, জেলা সিটিআই সদস্য, দাদা খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন দাদার কার্যক্রম কিভাবে পরিচালনা করেন। তো আমরা এবার মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, একই সাথে স্যার আসলে নলতা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন। তো স্যার আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাচ্ছি, একটু আগে আফা যে তার অভিজ্ঞতার কথাগুলো বলছিলেন, তো এরকম তিক্ত অভিজ্ঞতা আমাদের প্রতিনিয়তই শুনতে হয়, আমরা জানতে পারি, এবং বিশেষ করে আপনি তো সবচেয়ে বেশি এই কমিটির সাথে যেহেতু আছেন, এবং আপনি বলছিলেন যে স্কুল থেকেও আপনার যখন অল্প বয়সী মেয়েদেরকে নানা রকম প্রলোভন দেখিয়ে, বিয়ের প্রলোভন বা চাকরির প্রলোভন দেখিয়ে আসলে নিয়ে যাওয়া হয়, তো সেক্ষেত্রে স্কুলে যে ছেলে মেয়েদের মধ্যে সমতা, এই যে পার্থক্য রয়েছে, একই সাথে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়ে আপনারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন, এবং একই সাথে ছেলে মেয়ের মধ্যেও স্কুলে যে একটা সমতা শেখানোর কার্যক্রম তো থাকে, তো এই ছেলে মেয়ের মধ্যে আসলে সমতা শেখানোর জন্য কি ধরনের কার্যক্রম করা যায়, বিশেষ করে মেয়েদের আত্মবিশ্বাস বাড়াতে শিক্ষকরা কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাই। আসলে নারী শিক্ষার অগ্রগতির জন্য, বিশেষ করে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য, অ্যাওয়ারনেস করার জন্য আমরা যখন অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে আমরা কোনো ডিসক্রিমিনেট করি না যে কোনটা ছেলে কোনটা মেয়ে। আমরা বলি যে সবাই সমান, সবাই সমান। যদি একদিন ছেলে করে আরেকদিন মেয়েরা করবে। এবং আপনি জেনে আশ্চর্য হবেন, এই যে 2 মাসে আমাদের যে অ্যাসেম্বলি হয়েছে, অ্যাসেম্বলিতে আমরা যারা ভালো পারফর্ম করে তাদেরকে আমরা প্রাইজ দিয়ে থাকি। এবং এই যে কয়েক মাসে যে পারফর্ম করেছে যারা, তাদের মধ্যে অধিকাংশই মেয়েরা করেছে। ক্লাস 6-এ একদিন তারা ভালো পারফর্ম করে মেয়েরা, একদিন ক্লাস 7-এর মেয়েরা ভালো করেছে। এই জন্যে আমরা বলি যে তাদেরকে সমতা, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কখনো তাদেরকে ডিসক্রিমিনেট করি না। ছেলে যেমন পারে মেয়েরাও তেমন পারে, তাদেরকে এইভাবে আমরা এগিয়ে নিচ্ছি। এবং আমরা কখনো বলি না যে তুমি পারবা না, আমরা বলি যে তুমিই পারবা, যদি ছেলে যে কাজটা পারবে তুমি সেই কাজটা পারবা। হ্যাঁ, এইভাবে তাদেরকে কখনো আমরা প্রশংসা করি। আর যেহেতু তাদেরকে পিছিয়ে যেহেতু এই এলাকায় আমরা সবচেয়ে ভার্নাবল এরিয়া, সেই হিসেবে তাদেরকে আমরা সবসময় এগিয়ে নেওয়ার চেষ্টা করি। এই এলাকা বলতে স্যার সাতক্ষীরা যেহেতু উপকূলীয় এলাকা এবং বর্ডার রয়েছে চার সাইডে, তো এখান থেকেই মূলত পাচারটা, মানব পাচার যারা করেন তাদের আসলে পাচার করতে সুবিধাটা হয়, একটু প্রলোভন দেখিয়েই নিয়ে যাওয়া যায়। এবং এর ক্ষেত্রে বিশেষ করে একটা ছেলেও এরকম হয়েছে। আমরা একদিন কাজ করছিলাম, এই যে অনুষ্ঠান হচ্ছিল, একটা অনুষ্ঠানে আমার স্কুলে শুনি যে পারুলিয়াতে একটা ছেলে সেই রকম সে ইয়ে হয়ে গেছিল। পরে
আবার যখন বর্ডার সাইডে যায় তখন বাইরে বাই তাকে উদ্ধার করা হয়। হ্যাঁ, তাদের পরিবারটা জানতে পারছে যে এইভাবে পাথর হয়ে যাচ্ছে, তখন বেনাপোল বর্ডারে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। এটা আমাদের একদম সে যদি আরেকটু সময় আমরা যদি লেট করে ফেলতো তাহলে হয়তো বা তাকে পাওয়া যেত না। তবে ছেলেদের তুলনায় সবচেয়ে বেশি আসলে নারী এবং শিশুরাই আসলে এই মানব পাচারের শিকার হচ্ছেন। স্যার, ধন্যবাদ আপনাকে, আবারও আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে বিশেষ টক শো আলোচনা অনুষ্ঠান। আর আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইন্ড্রাক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষের জন্য প্রকল্পের আওতায়। প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে রূপান্তর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ সহ জেলার মাঠ পর্যায়ে কাজ করছে। আজকে আমরা আলোচনা করছি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সীমান্ত অঞ্চলে মানব পাচার ঝুঁকি, বাস্তবতা ও প্রতিরোধে আমাদের করণীয়। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথিরা। আমি অতিথিদের আরও একবার পরিচয় করাই দেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে আছেন মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ, নলতা মাধ্যমিক বিদ্যালয়। একই সাথে নলতা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে তিনি কাজ করছেন। আছেন লুইস রানা গাইন, নির্বাহী পরিচালক হেড ও জেলা সিটিএন সদস্য। আছেন কনক চন্দ্র মণ্ডল, জেলা সিটিআইপি সদস্য। আছেন সাংবাদিক শেখ আহসান হাবিব। আরও আছেন ভিকটিম, যিনি এই মানব পাচারের শিকার হয়েছেন। তিনি বলছেন আজকে তার অভিজ্ঞতার কথা, তার জীবনে ঘটে যাওয়া সেই খারাপ সময়ের কথাগুলো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে আমাদের আজকের এই লাইভটি যারা দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন। অনেকেই মতামত জানিয়েছেন। আমরা সম্মানিত অতিথি আবারও আপনাদের কাছে আলোচনায় যাব। তার আগে আমাদের সাথে ফেসবুকে যারা যুক্ত হয়েছেন, আমরা একটু তাদের মতামতগুলো একটু দেখে নেই। আমাদের সাথে আছেন মোশাররফ আলী সোহেল, তিনি বলছেন চমৎকার আয়োজন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দীপ্তি রায় রয়েছেন, বলেছেন সাথে আছি, ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই আসলে আমাদের সাথে আছেন বলে এই অনুষ্ঠানটা এত সুন্দর হয়ে উঠছে। মামুন হোসেন রয়েছেন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার, তিনি বলছেন মানব পাচার একটি জঘন্যতম কর্মকাণ্ড, এটি প্রতিরোধে কিভাবে সামাজিক সচেতনতা আরও বাড়ানো যাবে, এই কথাটা বলেছেন। এই প্রশ্নটা লুইস রানা গাইন, নির্বাহী পরিচালক হেড, জেলা সিটিএন সদস্য, আপনার কাছে দিয়েই শুরু করতে চাই, এটা মনে রেখেন প্রশ্নটা। সোহেল আহমেদ রয়েছেন আমাদের সাথে, বলেছেন অনেক সুন্দর প্রোগ্রাম, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কুমারস মণ্ডল রয়েছেন, বলেছেন সাথে আছি সবসময়, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আব্দুল সালাম রয়েছেন, বলেছেন মানব পাচার থেকে উদ্ধার হওয়া নারী পুরুষের সমাজে পুনর্বাসনের জন্য কি ধরনের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন। শুভঙ্কর খা রয়েছেন, তিনি বলেছেন সাউন্ড ঠিক করার জন্য অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসমাউল ওসমা রয়েছেন, বলেছেন আসমাউল হুসনা, উনি উদ্যোক্তা রয়েছেন, উনি বলেছেন যে খুব ভালো লাগছে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও চাইলে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সীমান্ত অঞ্চলে মানব পাচার ঝুঁকি, বাস্তবতা ও প্রতিরোধে আমাদের করণীয় কি। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সম্মানিত অতিথিদের কাছে প্রশ্ন করতে পারেন। তো আমি এবার লুইস রানা গাইন, নির্বাহী পরিচালক হেড, জেলা সিটিএন সদস্য, আপনার কাছে আমরা কমেন্টসে যে প্রশ্নটা এসেছিল ওটা দিয়ে শুরু করতে চাই। প্রশ্নটা আমি আরো একবার করছি, সেটা হচ্ছে মানব পাচার একটি জঘন্যতম কর্মকাণ্ড, এটি প্রতিরোধে কিভাবে সামাজিক সচেতনতা আরো বাড়ানো যাবে বলে মনে করেন? ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যারা লাইভে আছেন এবং যারা পরবর্তীতে শুনবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যে প্রশ্নটা হয়েছে সেটা হলো মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কি কি পদ্ধতি অবলম্বন করা যায়। আসলে মানব পাচার এটা একটা মানে অনেক সুকৌশলে এই কাজটা করা হয় এবং যতই দিন যাচ্ছে আমরা দেখছি যে আপগ্রেড ভার্সন, অর্থাৎ
বিভিন্ন কৌশল পরিবর্তন করে এই কাজটা করা হচ্ছে। এটা অত্যন্ত ঘৃণ্য একটা কাজ, সামাজিক ব্যাধি। এটা থেকে উত্তরণের উপায় যদি বলি, শুধু এককভাবে নয়, এটা সমন্বিত একটা কার্যক্রম, সমন্বিত একটা, অর্থাৎ সমাজের সমস্ত শ্রেণী পেশার লোককে সচেতন করা, এবং এই সচেতনতা বোধ তৈরি হবে শিক্ষাক্ষেত্রে, এই সচেতনতা বোধ তৈরি হবে আপনার কর্মক্ষেত্রে, তারপরে পরিবার থেকে, বিভিন্ন, যেমন আমাদের একজন আলোচক বলছিলেন যে টি স্টল, উঠান বৈঠক, বিভিন্ন জায়গায় আমরা সচেতনতা বোধ তৈরি করার জন্য কাজ করছি। সেটা শুধু একজনের বা একটা সংস্থা বা দুইটা সংস্থা, পাঁচটা সংস্থা হলে হবে না, বা সরকারের কয়েকটা উইংস হলে হবে না। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের, যারা একটু বিবেকবান, যারা একটু বুঝতে শিখেছে, তাদেরকে কথা বলতে হবে, ভয়েস রেইজ করতে হবে। অর্থাৎ এইটা সাথে যারা জড়িত আছে তাদেরকে বোঝাতে হবে যে না, এটা করা যাবে না, বা আমরা এটার সাথে যুক্ত হব না। এটা আরো বেশি ডিপে যদি যাই, তাহলে বলা যায় যে একটা দেশের, বা আমাদের দেশেরই ধরি, যে ইতিপূর্বে আলোচিত হয়েছে যে নারী এবং পুরুষ প্রায় সমান সমান। তো একটা অংশকে যদি বাদ রেখে আপনার সামাজিক সত্যিকার অর্থে সমাজ উন্নয়নের পথে যাবে কি? প্রশ্নের উত্তর হবে কখনোই না। এটা কখনোই সম্ভব না যে একটা অংশকে বাদ দিয়ে আপনি চিন্তা করবেন, উন্নয়নের চিন্তা করবেন। সো তাহলে কি করতে হবে? আমাদের শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে, আমাদের কন্যা শিশুকে ঠিকঠাক মতো পড়াশোনার সুযোগ করে দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, তারা যেন, তাদের স্বপ্ন যেন থেমে না যায়, তারা যেন তাদের স্বপ্ন পূরণ পর্যন্ত এগিয়ে যেতে পারে, সেই পর্যন্ত তাদের সঙ্গে থাকা। তো যদি এটার সচেতনতা আমাদের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে দিতে পারি, ট্রাফিকিং অর্থাৎ এই যে মানব পাচার, এটা প্রতিরোধ করতে হলে একমাত্র উপায় হচ্ছে সমস্ত জায়গায় সমস্ত মানুষ কথা বলবে এবং সবাই সচেতন থাকবে, তাহলেই মাত্র এটা সম্ভব হবে। এবং কি কি পদ্ধতিতে হতে পারে সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এবং সেই সঙ্গে দায়িত্ববোধ, আপনার আমার দায়িত্ব যদি থাকে, তাহলে আমরা সেই দায়িত্ব তাড়না থেকে আমরা কথা বলবো, আমরা কাজ করব, এবং হিউম্যান ট্রাফিকিং আমরা স্টপ করব, অর্থাৎ মানব পাচার প্রতিরোধ আমরা করব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটু যেতে চাই, সেটা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে বললেন আসলে মানব পাচার কিভাবে হচ্ছে এটা তো আমরা বুঝছি, এবং মানব পাচার যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন তারা নতুন নতুন কৌশল, তারা আপডেটেড হচ্ছে, যেমনটা আপনি বললেন। আসলে তারা কৌশল বিভিন্নভাবে তারা নতুনত্ব কৌশল আবিষ্কার করছে যে কিভাবে মানব পাচার করা যায়। তো এই ক্ষেত্রে সচেতনতাটাও আমরাও এই বিষয়ে কি আর একটু আপডেট করা যায় কিনা, সচেতনতার কৌশলটা আর কোন কোন জায়গায় মনে করেন যে কিছুটা ঘাটতি আছে, সেই জায়গাটা একটু ফোকাস করলে সে একটু ভালোভাবে করা যায়। যেমন স্কুল পর্যায়ে আপনারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন, এর পাশাপাশি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সচেতনতা বোধ তৈরি করার জন্য আসলে কাজ হচ্ছে মাঠ পর্যায়ে। সেই সঙ্গে আমরা যারা উন্নয়ন সংস্থা রয়েছি, তারা তাদের নিজ নিজ প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। সেই সব জায়গায় আমরা কথা বলছি, সেই সব জায়গায় আমরা সচেতনতা বোধ তৈরি করার চেষ্টা চালাচ্ছি। সেই সঙ্গে সরকারি বেসরকারি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারাও কাজ করছে। মোট কথা সমন্বিত কার্যক্রম। এটা আমি এখানে একটু করলাম, উনি ওখানে একটু করলো, এইভাবে না, সমন্বিত কার্যক্রম করতে হবে যাতে এটা চলমান থাকে। কিছুদিন চলবে, কিছুদিন চলবে না, কিছু এলাকায় চলবে, কিছু এলাকায় চলবে না, সেরকম না। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা কর্মক্ষেত্র ধরে যদি এটা ব্যক্তি করা যায়, তাহলে আমি মনে করি যে অনেকটা কাজে আসবে। ধন্যবাদ আপনাকে দাদা, খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। যেহেতু আমাদের সাথে একজন ভিকটিম আছেন যার সাথে ঘটে যাওয়া এগুলো বলছিলেন, তো আমি আফার কাছে একটু যেতে চাচ্ছি, তারপরে আবারও ফিরে আসবো। আফা,
আপনার কাছে যেতে চাচ্ছি, আপনি বলছিলেন যে আপনার সাথে ঘটে যাওয়া বর্ণনাটা আপনি দিলেন, তো আপনার মতো এরকম যারা নারী আছে, এখন আপনি কি কাজ করছেন ওটা যদি আরেকবার একটু বলেন, এবং একই সাথে এরকম যারা মানব পাচারের শিকার হয়েছেন, যারা ফ্যামিলি থেকে তাদেরকে কোন ধরনের সাপোর্টটা দেওয়া উচিত বলে মনে করেন, বা তাদের নিজেদের মনোবলটাকে কিভাবে আর একটু শক্ত করা যায়, যেমনটা আপনি করেছেন। আমরা অনেক অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা দেখতে পাই, শুনতে পাই, যে আসলে মানব পাচারের শিকার যিনি হন, বিদেশ থেকে আসার পরেই যখন পরিবার থেকে যখন তিনি মেন্টালি ফিজিক্যালি আসলে কোনো সাপোর্টই পান না, তখন আত্মহত্যারও পথ বেছে নেন। তো এই জায়গা থেকে আপনি যেরকম স্ট্রাগল করে আসছিলেন, আপনি যে আসলে আপনার নিজের কথাগুলো বলছিলেন, আপনি কান্না করছিলেন, আসলে আমাদের সম্মানিত অতিথি সহ আমাদেরও আসলে ভেতরটা আসলে কি বলবো, আসলে আমি ব্যক্তিগতভাবে বলি যে আসলে আমার খুবই খারাপ লাগছে আপনার এই কথাগুলো। তো আর আমরা চাই না আর কেউ মানব পাচারের শিকার হোক, এবং শিকার হওয়ার পরে তারা যেন পরিবার থেকে আসলে এই সাপোর্টটা পায়। এই জন্য আপনি পরিবার এবং যারা এই ভিকটিম তাদেরকে কি পরামর্শ দিবেন? সবাইকে ধন্যবাদ। আজ আন্তর্জাতিক নারী দিবস 2026 বিশেষ টকশোতে আমার মানে কথা বলার জন্য রূপান্তর রেডিও নলতা সুযোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত বলবো, আমাদের আত্মবিশ্বাস হারালে হবে না। যে আমি একটা কাজে গেছি, আমি সেখান থেকে ব্যর্থ হয়ে আসছি, আমার যে আত্মবিশ্বাস এটা আমার হারানো যাবে না। প্রথমত সবাইকে বলবো, আসলে আমরা কি দায়ী? আমরা তো দায়ী নই। কেন আমরা ভেঙে পড়বো? যারা যারা ভিকটিম আর কি, আমি বলবো যে আসলে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারি। সবাইকে দিয়ে যখন হবে, আমাদের দিয়েও হবে। তো সবার পরিবার বলতে কি, প্রথমত পরিবারের সাপোর্টটাই মেন। আমার পরিবার যদি আমার পাশে না দাঁড়ায়, আমার সাপোর্ট না করে, তো আমি তো ঘুরে দাঁড়াতে পারবো না। আমার তো আবার হুবড়ি খেয়ে পড়তে হবে। তো পরিবারকে কি বলবেন? পরিবারকে বলবো যে আসলে আমরা যে জীবনমান পরিবর্তনের জন্য দেশের বাইরে গিয়েছি, তো সেটা তো আপনাদের জন্য গিয়েছি। তো আপনাদের প্রথমত বুঝতে হবে যে আমাদের ভালো রাখার জন্য তারা গিয়েছে, তো তাদের পাশে অবশ্যই আমরা আগে দাঁড়াবো। তখন যখন পরিবার পাশে দাঁড়াবে, তখন আমার সমাজ পাশে দাঁড়াবে। আগে যখন আমি ফিরে আসছি, তখন তো আমি সেইভাবে মানে ঘর থেকে বেরোতে পারতাম না। এখন আমার যে সম্মানটা করে, যে সম্মানটা পাওয়া গেছে আশ্বাস প্রকল্প, তো তারপরে আপনার আশ্বাস প্রকল্পের মাধ্যমে অগ্রগতি সংস্থা আমার যে মানে এই জায়গায় পৌঁছাই দিছে, এটা তো আমার পরিবার প্রথমে করতে পারছে। আশ্বাস কেন? সে আমাদের সরকার কেন বসে থাকবে? আমার একটাই আবেদন যে আশ্বাস প্রকল্প, সে বাইরে থেকে আমাদের উইন্ডোক ইন্টারন্যাশনাল, সুইজারল্যান্ড এম্বাসি, এরা যখন কাজ করছে, আমাদের সরকার কি করছে? তো আমাদের সরকার আমাদের পাশে থাকলে আমাদের আরো মানে শক্ত করতে হবে, আমাদের মানে দেশ আরো সচেতন করতে হবে। তো যখন ওরাও পরিবর্তন করছে, আপনার বিভিন্ন টেকনিক খাটাই যখন পাচার করছে, তো আমাদেরও পরিবর্তন করতে হবে। আমাদেরও সবাই, আমরা না, আমি না, আমরা সবাই মিলে একসাথে একমত হলে তারপরে আমরা মানে দেশটা সুন্দরভাবে গড়তে পারবো। তো আবার মানে বলতে চাচ্ছি যে আমাদের আত্মবিশ্বাস কখনোই হারানো উচিত না। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবো। আমরা নারী, আমরা পারি, আমরা পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো সবাইকে আবারও ধন্যবাদ, রূপান্তরকে ধন্যবাদ এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আশ্বাস প্রকল্পে অগ্রগতি সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার পরিবর্তনটা আমার ফ্যামিলি আনতে পারিনি, সে পরিবর্তনটা আমার আশ্বাস প্রকল্প আনতে পারছে। সুইজারল্যান্ড এম্বাসি আমার পাশে ছিল, আমার উইন্ডোক ইন্টারন্যাশনাল পাশে ছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেডিও নলতার বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2026। এবারের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে গিভ টু গেইন, দাও তবেই পাও। যখন আমরা সচেতনতা দিই, তখন নিরাপত্তা পাই। আজকে আফা যেমনটা বলছিলেন যে আসলে আমাদের নিজেদেরকে, আমরা যারা এরকম আফার মতো অনেকেই আছেন মানব পাচারের শিকার হয়েছেন, হয়তোবা আশ্বাস প্রকল্প তাদেরকে হয়তোবা খুঁজে পায় নাই, সম্ভব না। তো আপনারা আজকের এই অনুষ্ঠানটা যারা দেখছেন, অবশ্যই রূপান্তরের আশ্বাস প্রকল্পে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করবেন,
এবং রেডিও নলতার এই যে অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে, এখানেও আপনারা কমেন্টসে যদি এরকম কোনো তথ্য তালিকা থাকে জানাতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের পরিবার থেকে যাদেরকে বিদেশে যাচ্ছে, মানব পাচারের শিকার হচ্ছেন, ফিরে আসার পরে আমরা যেন পরিবারের লোকজনগুলো অন্তত যেন এই মানুষটার পাশে দাঁড়াই। কারণ এই পরিবারের ভালোর জন্য, কিন্তু এই পরিবারটাকে যাতে ভালো রাখা যায় সেজন্য কিন্তু তিনি গিয়েছেন। কিন্তু আসার পরে পরনিন্দা, পরচর্চা এইগুলো শোনার পরেই দেখা যাচ্ছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাকে মারপিট করা হয়। আমরা এমনও শুনি যে ঘর থেকে বের করে দেওয়া হয়। কিন্তু আপা যেমনটা আসলে নিজেকে স্ট্রং করেছেন, নিজের মনোবলকে শক্ত করেছেন, কোনো ভুল ডিসিশন নয়, নিজেকে শক্ত করবেন, দেখবেন আপনার পাশে অনেকে এসে দাঁড়াচ্ছে। আগে আপনাকে নিজেকে শক্ত হতে হবে, নিজের মনোবলকে শক্ত করতে হবে। ধন্যবাদ আপা আপনাকে, এবং সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আমি লুইস রানা গায়ে, নির্বাহী পরিচালক হেড, জেলা সিটিএন সদস্য, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যারা মানব পাচারের শিকার হন, এখান থেকে আসার পরে তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা কেমন হয়, বা এই ভুক্তভোগীদের মানসিক সহায়তা কিভাবে আসলে দেওয়া হয়। ধন্যবাদ। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে উইনরাক ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের মধ্য দিয়ে যে কাজটি হচ্ছে, সেটা হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া কেমন হওয়া উচিত বা কেমন হচ্ছে। এখানে আমি 4টা স্তরে কথা বলবো। এই প্রকল্পের আওতায় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমত ব্যক্তিকে উদ্ধার করা এবং তাকে একটা নিরাপদ, দ্বিতীয়ত নিরাপদ একটা আশ্রয়ের ব্যবস্থা করা। সেটা হতে পারে তার পরিবার, হতে পারে সরকারি সেভ হোম বা বেসরকারি সেভ হোম, যেটা আলোচনা হয়েছে যে ব্রাক রয়েছে, যশোর রাইটস রয়েছে, তারপরে অগ্রগতি রয়েছে, রূপান্তর রয়েছে, মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে, যুব উন্নয়ন রয়েছে, সমাজসেবা রয়েছে, বিভিন্ন সেভ হোম হতে পারে, কিংবা তার পরিবার হতে পারে। এখানে দেখতে হবে যে তার পরিবারে গেলে সেখানে কোনো বদনামের শিকার হবে কিনা, বা নিগ্রহের শিকার হবে কিনা, অপবাদের শিকার হবে কিনা, সেইগুলো দেখা হয় এখানে। তারপরে তাকে শারীরিক এবং মানসিক 2 স্তরে, অর্থাৎ সে যদি শারীরিকভাবে অসুস্থ থাকে তাকে সেবার ব্যবস্থা করা, কিংবা মানসিকভাবে সে অসুস্থ হলে তাকে সেই মানসিক ট্রমা থেকে উদ্ধারের জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা করা। সর্বশেষে বলবো যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মধ্য দিয়ে সেই ভিকটিমকে কর্মক্ষম করা এবং জীবিকায়নের ব্যবস্থা করা, সেটা এই প্রকল্পের মধ্য দিয়ে হচ্ছে। যেমন এখানে প্রতিবদ্ধ বিষয় আপনি দেখতে পাবেন, দক্ষতা দিয়ে নিরাপদ ভবিষ্যৎ পাই। আপনি একজন যুবককে যদি দক্ষ করেন প্রশিক্ষণের মধ্য দিয়ে, কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে, বিভিন্ন ট্রেডের মধ্য দিয়ে, তাহলে সেই যুবক, সেই যুবতী একটা নিরাপদ ভবিষ্যৎ পাবে। তো সিটিএন কিভাবে কাজ করে, যদি আমি এখানে একইভাবে বলে দিচ্ছি যে সিটিএন হচ্ছে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, যেটা এই আশ্বাস প্রকল্পের মধ্যে দিয়ে রূপান্তরের বাস্তবায়নে সিটিএন হচ্ছে 15টা সদস্য সংগঠন সাতক্ষীরা জেলায়, যারা অ্যান্টি ট্রাফিকিং নিয়ে কাজ করছে। তাদের নিজ প্রকল্পের মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি এবং কি বলে রেফারেন্স এবং ভিকটিমকে উদ্ধারের পরে তার যে বিষয়গুলো বললাম 4টা স্তরের কাজ করার, সেইগুলো ডাটা বা তথ্যের আদান প্রদানের মধ্য দিয়ে তাদেরকে রিসেটেলমেন্ট, অর্থাৎ পুনরায় তারা যেন তাদের জীবনটা শুরু করতে পারে, তারই একটা উদ্যোগ হচ্ছে সিটিএন। ধন্যবাদ দাদা, আপনি খুব সুন্দরভাবে আসলে আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে আসলে জানালেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রায় অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আমি সর্বশেষ স্যারের কাছে, মাহবুবুর রহমান স্যার, আপনার কাছেই জানতে চাই যে আসলে আপনি তো একসাথে শিক্ষক, সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ে কাজ করছেন, একই সাথে নলতা ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। ফলে আপনার দায়িত্বটা আসলে একটু বেশি, 2টা দায়িত্বই আপনি পালন করেন, সামলান। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে এখনো মেয়েদের নিয়ে কোন ভুল ধারণাগুলো একটু বেশি দেখা যায়, পরিবার, আপনার ধরেন সমাজ কিভাবে মেয়েদের আসলে স্বপ্ন পূরণে সহায়তা করতে পারে বলে মনে করেন, এবং একই সাথে বাল্য বিবাহ এবং নারীর প্রতি যে সহিংসতা রয়েছে এটার
প্রতিরোধে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা কি হতে পারে? 3টা প্রশ্ন করেছি, অল্প কথায় যদি। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাই রেডিও নলতাকে এবং রূপান্তরকে। আসলে ব্যাপার হলো যে সমাজে এখনো ভুল ধারণা আছে যে মেয়ে তো তোমাকে বেশি লেখাপড়া করতে হবে না, একটু পড়ালেখা করলেই চলবে। ছেলেকে নিয়ে যে বড় স্বপ্ন দেখা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, মেয়েকে দিয়ে স্বপ্নটা অত বেশি করা হয় না, যে অন্তত ইন্টারমিডিয়েটটা পাস করুন, তারপর মেয়েটাকে বিয়ে দেবো, পারলে পরে তার জামাই যা পার করবে করবে। এইটা একটা ভুল ধারণা এখনো কিন্তু আমাদের সমাজে বদ্ধ পরিচয়। এই জন্যে যদি তাদেরকে সেই সমাজ থেকে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হয়, তাদেরকে অবশ্যই লেখাপড়া করতে হবে। এবং মেয়েরা কি করছে, এখন কিন্তু অনেক টপ লেভেলে চলে গেছে, প্রত্যেক মেয়েরা টপ লেভেলে। এখন দেখবেন যারা ভালো করছে, দেখবেন মেয়েরাই ভালো করছে, এবার রেজাল্টে কিন্তু মেয়েরাই টপ লেভেলে রয়ে গেছে। এই জন্য কোনো মেয়ে যদি টপ লেভেল হয়ে যায়, ভালো করে যায়, সেই বাবা মা কিন্তু তাকে আর বিয়ে দিতে চিন্তা করে না। মেয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, বাবা আমি কিন্তু লেখাপড়া করবো, আমি কিন্তু আমার লেখাপড়া শেষ করব। এই জন্যে তাদেরকে অবশ্যই লেখাপড়া শেষ করে এবং এই যে ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আর বিশেষ করে যে নারী এবং শিশু পাচার হয়, এই পাচার প্রতিরোধে জনগণকে অবশ্যই সচেতন করতে হবে, বিশেষ করে গার্ডিয়ান লেভেলে তাদের সচেতন করতে হবে। তা না হলে তারা পাচার হয়েই যাবে। হ্যাঁ, আর বিশেষ করে তাদেরকে করার জন্য সচেতন তারা বাড়াতে হবে। আমরা শিক্ষক লেভেল যারা আমরা মনে করি, আমরা মাঝে মধ্যে যে প্রোগ্রামগুলো করি, আমরা ইউনিয়ন পর্যায়ে যে অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো করা হয়, এগুলোর ক্ষেত্রে আমরা নারী শিশু পাচার থেকে আমরা প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানব পাচার একটি সামাজিক ব্যাধি, কিন্তু প্রতিরোধ সম্ভব। সচেতনতা, আইন প্রয়োগ, দক্ষতা উন্নয়ন, সামাজিক প্রতিরোধ। আজ আন্তর্জাতিক নারী দিবস 2026। আন্তর্জাতিক নারী দিবসের এবারের বার্তা গিভ টু গেইন। আমরা যদি সচেতনতা দেই, আমরা নিরাপত্তা পাব। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল অতিথিদেরকে রেডিও নলতার স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। ধন্যবাদ আমাদের দর্শক ও শ্রোতাদের এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তীতেও হয়তোবা আমাদের এই লাইভটি পরে যারা দেখবেন, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য। মানব পাচার প্রতিরোধে নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনারা এই অনুষ্ঠানটি শুনলেন সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইন্ড্রাক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষের জন্য প্রকল্পের আওতায় প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে রূপান্তর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ জেলার মাঠ পর্যায়ে কাজ করছে। তো আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবারও সবাইকে, আমাদের সম্মানিত অতিথি এবং দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।